সকালে নাস্তা শেষ করে চায়ের কাপ নিয়ে বসেছি, এমন সময় হাসনা বেগমের ফোন এলো। আমি রিসিভ করে সালাম দিয়ে বললাম, আপা কেমন আছেন? জ্বর শুনেছিলাম, এখন ভালো? পাশ থেকে আমার হাজব্যান্ড মাহবুব বেশ কড়া সুরে বললেন, শোনো, কোনো রকম মিনমিন করে কথা বলবে না। ছেলের মা, ছেলের মায়ের মতো কথা বলবে, হোক তারা অনেক বড় লোক, তাতে কি? আমরা ছেলের অভিভাবক, সেভাবেই কথা বলবে, বুঝলে? আমি ইশারা করে থামতে বললাম। ফোনে শুনতে পেলে কি বাজে ব্যাপার হবে। সে আরও গলা চড়িয়ে বলল, মেয়ের মা এরকম আগ বাড়িয়ে কথা বলতে আসে জীবনে শুনিনি। দেখো গে, মেয়ের কোনো প্রবলেম আছে। আমি প্রচণ্ড বিরক্ত হয়ে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেলাম। রৌনক নামের একটি মেয়ের সাথে আমার ছেলে নিলয়ের 2 বছরের সম্পর্ক ছিল। একই ইউনিভার্সিটিতে পড়ে দুজন। আমার ছেলে মেয়ের সাথে আমার অনেক স্ট্রং বন্ডিং, বন্ধুর মতো অনেক কিছুই ওরা আমাকে শেয়ার করে। নিলয় বলেছিল তারা দুজনে আলোচনা করে সম্পর্ক ভেঙে দিয়েছে। এতটুকুই আমি জানি, এর বেশি কিছু জানতেও চাইনি। আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ম্যাচিউর, নিজেদের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত তারা নিতে জানে। কিন্তু রৌনকের বাবা মা অদ্ভুত আচরণ করছেন। তাদের নাকি আমার ছেলেকে খুবই পছন্দ। আমার ছেলে নিলয়কে তারা জামাই বানাতে আগ্রহী। এখন দুজনের সম্পর্ক কিভাবে জোড়া লাগানো যায় এই নিয়ে তারা আমাদের সাথে বসতে চায়। আমি বুঝতে পারছি না, সম্পর্ক যাদের মধ্যে ছিল তারা নিজেরাই যখন চাচ্ছে না, তাহলে আমাদের কেন এখানে নাক গলানো? মাহবুব তো কিছুতেই এসব নিয়ে কথা বলবে না। তার কথা, আমার ছেলে যখন চাচ্ছে না, তখন এত বসাবসি কী আছে? তুমি না করে দাও। আমার মতে প্রেম ভালোবাসা যদি কখনো ভেঙে যায়, তাহলে সেটা আসলে প্রেমই ছিল না, ছিল মোহ। আর না হয় কোনো সঙ্গত কারণেই ভেঙেছে। এটা নিয়ে রৌনকের বাবা মা এত আগ্রহী কেন বুঝতে পারছি না। তারপরও মানুষকে অসম্মান করা আমার স্বভাবে নেই। আমি মাহবুবকে জিজ্ঞেস করলাম, ছেলের মাদের কিভাবে কথা বলতে হয়? সে রুক্ষ কণ্ঠে বলল, সোজা বলে দেবে, এখানে আমরা কোনো সম্পর্ক করতে রাজি নই। আমরাও কম কিসের, আমরা ছেলেপক্ষ, কোনো রকম ভনিতা করার দরকার নাই। আমি বললাম, তাহলে কণার বেলায় তো আমি মেয়ের মা, তখন কি আমাকে কাচুমাচু হয়ে কথা বলতে হবে? নিজেরও একটা মেয়ে আছে, ভুলে যেও না। আমি রাগ করে বারান্দায় চলে গেলাম। বস্তুত আমার কাছে ছেলের মা আর মেয়ের মা বলতে কোনো আলাদা অর্থ নেই। আমি একজন অভিভাবক, মেয়ের মাও একজন অভিভাবক। কোনো বিষয়ে কাউকে না বলা কতটা ভদ্রতা দিয়ে প্রকাশ করা যায়, সেই ভাষা খুঁজে বের করাটা অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে। আর ছেলের মায়ের তকমা গায়ে এতে কথা বলা আমার শিক্ষা এবং স্বভাব বিরুদ্ধ। আমার ছেলে মেয়ের সাথে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সেজন্য প্রথম থেকে আমার চেষ্টা ছিল ওদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। আমরা একসাথে বেড়াতে যাই, আড্ডা দিই। মাহবুব কখনো থাকে কখনো থাকে না, থাকলেও সে ইউটিউবে বিশ্বের খবরাখবর নিয়ে ব্যস্ত থাকে। সেফ হাসাহাসি করে অর্থহীন সময় কাটানোর মতো সময় তার কাছে নেই। আর আমার ধারণা, সন্তানদের যুক্তিসঙ্গত স্বাধীনতাটুকু দেওয়া জরুরি। ভালো আর মন্দ এ দুটো শিক্ষা দিয়ে দিতে পারলে তারা কখনো এই স্বাধীনতার অপব্যবহার করে না। এটা শুধু আমার ব্যক্তিগত বিশ্বাস। নিলয়কে জিজ্ঞেস করলাম, কেন এমন হলো? নিলয় নিঃসংকোচে বলল, ও আমার ইমোশন বুঝতে চায় না মা। মানে কীরকম, খুলে বলবে? মা, আমি পরপর দুটো সেমিস্টার খারাপ করেছে বলে রৌনক আমাকে অনেক কথা শুনিয়েছে। বলেছে আমি এত সিরিয়াস স্টুডেন্ট না। এটা আগে জানলে আমার সাথে সম্পর্ক করতো না। হয়তো রাগ করে বলেছে। রৌনক ভালো ছাত্রী, তোমার কাছ থেকে সেও তাই আশা করে। রৌনক বলেছে, নেহাত কথা দিয়েছে বলে সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছে। তুমিই বলো মা, এরপর কি এই সম্পর্কটা রাখা উচিত? আমি একদিক দিয়ে মেয়েটার কোনো দোষ দেখতে পাচ্ছি না। তার রেজাল্ট অনেক ভালো, উজ্জ্বল ভবিষ্যৎ। তারপরও সত্যিকারের ভালোবাসা তো এসব বাস বিচার করে হয় না। ভালোই হয়েছে, এত রোবটিক মেয়ের সাথে নিলয় সুখী হয় না। বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অথচ আমাদের সময় আমরা এত কিছু ভাবিনি। যাকে ভালোবেসেছি তার সাথে গাছতলায়ও থাকতে রাজি ছিলাম। মুশফিক ছিল ভার্সিটিতে আমার 1 বছরের সিনিয়র, তুখোড় ছাত্র, আর আমি ছিলাম মোটামুটি গোছের ছাত্রী। তারপরও সে আমার প্রেমে পড়েছিল। প্রায় বলতো, আমি তো দেশের বাইরে থেকে পিএইচডি করব। তোর যে দশা, তুই তো চান্স পাবি বলে মনেই হয় না। আমি মহা উচ্ছ্বাসের সাথে বলতাম,
দরকার নেই চান্স পাওয়ার। আমি তোমাকে মজা করে রেঁধে খাবো, অত পড়তে পারবো না। মুশফিক হাত ছুলেই বলতো, না রে, রাঁধুনি বউ আমার দরকার নেই। আমার একটা স্ট্যাটাস আছে না, আমার বউকেও পিএইচডি হতে হবে। আমি রাগ করে বলতাম, তাহলে আমার প্রেমে পড়েছ কেন? সে অবলীলায় বলেছিল, আমি কি জানতাম না কি তুই এমন? আমি তোর চোখ আর হাসি দেখে প্রেমে পড়েছি। কিন্তু কথায় আছে না, গুণের করদর চিরদিন। আমার বউ হবে এক্সট্রা অর্ডিনারি, বুঝলি? না, সেদিন বুঝিনি আমি। আমার বোধশক্তি একটু কমই ছিল মনে হয়। মুশফিক অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পেয়ে বের হয়ে গেল। আমার সাথে যোগাযোগ কমে গেল। মাঝে মাঝে দেখা করতো। কানাডা যাওয়ার চেষ্টা চলছে, প্রচণ্ড ব্যস্ত। একসময় ফোন ধরা বন্ধ করে দিল। ওর মা ধরতো। কখনো দূতাবাসে, কখনো ভিসা অফিসে এরকম শুনতাম। আমি পড়াশোনায় মন বসাতে পারছি না। পুরো পৃথিবী বিষাদ হয়ে গেছে আমার কাছে। তারপর একদিন শুনলাম মুশফিক কানাডায় চলে গেছে। আমাকে একবার বলারও দরকার মনে করেনি। আসলে একটা সময় এসে আমাকে তার যোগ্য মনে হয়নি। আমাকে খোলসা করে বলেওনি, যদি আমি তার পথে বাধা হয়ে দাঁড়াই। তারপর আমার পৃথিবীটা বেশ কিছুদিনের জন্য থেমে গিয়েছিল। আবার ঘুরে দাঁড়িয়েছি, দাঁড়াতে হয় বলে। জীবনকে চালিয়ে নিয়েছি, চলতে হয় বলে। আমারও বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, টাকা পয়সারও অভাব নেই। যথাসময়ে সুযোগ্য পাত্রেরও অভাব হলো না। বাবার সহকর্মী ছেলে, সেও ইঞ্জিনিয়ার। পজিশন, টাকা পয়সা, বাড়ি গাড়ি এবং অহংকার, কোথাও কোনো কমতি নেই তার। যার জন্যই আমাকে হুকুম জারি করে দিল, ছেলের মা তুমি, ছেলের মায়ের মতোই কথা বলবে। শুক্রবার বিকেলবেলা একটা কফি শপে বসেছি। হাসনা বেগম আমাকে জড়িয়ে ধরলেন। টুকটাক কথা শেষ করে তিনি আসল কথা এলেন। নিলয়কে তাদের খুবই পছন্দ, তাকে হাতছাড়া করতে চান না। আমি মনে মনে ভাবছি, এত পয়সাওয়ালা মানুষ, স্বামী স্ত্রী দুজনে ইউনিভার্সিটির টিচার, তাতে তো ছেলের অভাব হওয়ার কথা নয়। আমার ছেলের রেজাল্ট যেন তাকেই তাদের পছন্দ। মুখে বললাম, আপা, বিয়ে সাথে তো আল্লাহর হাতে। যদি আল্লাহ নিলয়ের সাথে রওনকের জুড়ি বেঁধে রাখেন, তবে ওরা এক হবেই। আর তা না হলে আপনি আমি হাজার চেষ্টা করলেও হবে না। আমরা না হয় ওদের সময় দিই, দেখি কি হয়। তিনি খপ করে আমার হাত ধরে বললেন, আমরা দুজন কিন্তু যোগাযোগ রাখবো। আপনি নিলয়কে বোঝাবেন, আমি রওনককে বোঝাবো। তারপর হঠাৎ কেঁদে ফেললেন, বললেন, আপনাকে খুব ভালো লেগেছে আমার, বোনের মতো আপনি। আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, কদিন বাঁচব জানি না, তাই ওদের বিয়েটা দেখে যেতে চাই। আমি হতভম্ব হয়ে রইলাম, কি বলবো ভেবে পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে তার জন্য। আমি তার হাত ধরে কিছু একটা বলতে যাব, এমন সময় এক ভদ্রলোক পেছন থেকে এসে হাসনা বেগমের হাত ধরে বললেন, চলো, আর কথা বলতে হবে না। আমি মূর্তির মতো দাঁড়িয়ে নিষ্পলক তাকিয়ে আছি। এই যে মুশফিক। হাসনা বেগম আরও কিছু বলতে চাইছিলেন, মুশফিক তাকে জোর করে তুলে নিয়ে গেল। সম্ভবত ড্রাইভারের সাথে লিফটে তুলে দিয়ে সে আবার আমার সামনে এলো। আমি নির্বাক। মুশফিক বলল, আমি জানতাম না নিলয় তোমার ছেলে। না জেনে তোমার সঙ্গে আরেকটি অপরাধ করতে যাচ্ছিলাম। আমি বাকরুদ্ধ হয়ে মুশফিককে দেখছি। আগের মতোই আছে, শুধু কানের কাছে কিছু চুল সাদা হয়েছে। মুশফিক বলল, তোমার হাতটি ধরার অধিকার তো নেই। হাত জোর করে ক্ষমা চাইছি। আমার মেয়ে রৌনকের হরমোনাল সমস্যা আছে। ডাক্তার বলেছে ওর মা হওয়ার সম্ভাবনা খুব কম। তাই আমরা চেয়েছিলাম যে করেই হোক এই ছেলে যেন হাতছাড়া না হয়ে যায়। এটা অন্যায় জানি, তবু একজন বাবা আমি সামনে না এসে দূরে বসেছিলাম। তোমাকে দেখে আমি সিদ্ধান্ত নিলাম, তোমার সাথে এই প্রতারণা করব না আমি। জীবনের এমন কঠিন সময় এসে আবার তোমার মুখোমুখি হব ভাবিনি। তোমাকে একসময় ভালোবাসতাম ঋণী। তোমাকে একবার ঠকিয়েছি, দ্বিতীয়বার এই অন্যায় করতে পারবো না। আমি এতক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলাম, বুঝতেও পারিনি কখন আমার চোখ বেয়ে পানি পড়ছিল। চোখ মুছে বললাম, কে বলেছে আমি ঠকেছি? আপনার চেয়ে কোনো দিক দিয়ে কম কিছু নেই আমার, বরং ঠকেছেন আপনি। আপনার ভাগ্য আপনাকে ঠকিয়েছে। আমি আর দাঁড়ালাম না, দ্রুত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলাম। আসলে সোর্সটা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।